স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে তাদের জবাবদিহিতাটা নিশ্চিত করা। তো বাংলাদেশে এখনকার যে সিচুয়েশন, এতে অনেকেই আসলে জবাবদিহির জন্য বাধ্য না বা করছে না, কিংবা জবাবদিহির প্রয়োজন হলেও সেখানে তারা এটাকে অবজ্ঞা করছে। তো এই বিষয়ে আপনার আসলে আমরা যেমন এই বিষয়ে কতগুলো প্রস্তাবনা আমরা দিয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়াগুলো একটি রাজনৈতিক দলীয় আদর্শের ভিত্তিতে হয়ে থাকে বা হয়েছে। তো এটাতে কিন্তু যেটা হচ্ছে, আমরা বলছি ঠিক আছে, এটা এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সরকারের এমন একটি কাঠামো হওয়া দরকার, সেটা মেবি একটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য, স্বাস্থ্যের জন্য শুধু একটা আলাদা পাবলিক সার্ভিস কমিশন গঠন করা। এটাতে তাড়াতাড়ি দেখা যাচ্ছে অনেক জায়গাতে ডাক্তার নাই, নর্মাল আমরা যে পাবলিক সার্ভিস কমিশন বর্তমানে আছে এর মাধ্যমে যদি আমরা এগুলোকে রিক্রুট করতে চাই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে এবং বছরের পর বছর সময় লেগে যাচ্ছে। আমরা কোনোভাবেই পরিমাণ মতো ডাক্তার কিন্তু দিতে পারছি না। এই যে সমস্যাটা আমাদের তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা আমাদের জন্য মানে স্বাস্থ্য ব্যবস্থাতে জনবলের ঘাটতি কিন্তু মারাত্মক। এখন পর্যন্ত কিন্তু আপনি মারাত্মক অবস্থায় আছেন, চিকিৎসকও অনেক ঘাটতি এবং অন্যান্য পেশাজীবীও, নার্সও প্রচুর ঘাটতি কিন্তু রয়ে গেছে। কারণ সরকার একদিকে নিয়োগ দিচ্ছে, আরেকদিকে অনেক মানুষ রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। তো পাশাপাশি কিন্তু এটি সামঞ্জস্যভাবে হচ্ছে না এবং প্রয়োজন মতো দেখা যাচ্ছে না, কিন্তু এটি একটি অবস্থা। জবাবদিহিতার জন্য আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে পুরো আইনটাকে রিভিউ করতে বলেছি এবং আমরা বলেছি যে তারা যদি পারে আইনি কাঠামোর মধ্যে যত পারে মানে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, মানে আপনি যদি বলেন সেবার অংশটুকুতে, কিন্তু এর মধ্যে অনেক কিন্তু অংশ আছে, কিন্তু শিক্ষার অংশ আছে। শিক্ষার জন্য কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিল তৈরি হয়েছে। আমরা বলেছি যে প্রত্যেকটি চিকিৎসক যিনি সেবা দিবেন মানে প্র্যাকটিস করেন যিনি, ওনাকে অবশ্যই সার্টেন অ্যামাউন্ট অফ গবেষণা করা, পড়াশোনা করা এবং বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করা, ওনার বয়স যাই হোক না কেন, ওনাকে কিন্তু ওই বিষয়ের উপর তার দক্ষতা আধুনিকায়ন করতে হবে, আপডেট করতে হবে। এটার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে আমরা বলছি যে সিপিডি মানে স্কোর করতে হবে, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশনের জন্য তাকে স্কোর থাকতে হবে। ওই স্কোরটা প্রতি 2 বছর পর যাচাই করা হবে যে তার নির্ধারিত যে সে স্কোরটা সে করতে পারলো কিনা। না পারলে কিন্তু তাকে ওইটা না করা পর্যন্ত সে কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। এই প্রস্তাবনা কিন্তু আমাদের এর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, আপনি দীর্ঘদিন থেকে চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, এই ব্যবস্থাপনা অনেকে জবাবদিহিতার আওতায় আসতে চায় না, এইটা কেন আসলে? না, জবাবদিহিতাতে না আসার কারণে এটা কাঠামোগত ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যদি আপনি খেয়াল করেন, আইনি কাঠামোর মধ্যে যদি আপনি বিষয়গুলোকে না আনতে পারেন, তাহলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই দেখেন, যে উন্নত বিশ্ব দেখেন, সেগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যে চলে আসছে। আমরা যেটা বলছি তাকে সিপিডি স্কোর দিতে হবে, নাহলে সে প্র্যাকটিস করতে পারবে না। পাশাপাশি আমরা বলছি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে শক্তিশালী করা এবং আইনি কাঠামো করা, প্রয়োজনে ওখানে আইনজীবী নিয়োগ করা বা কোনো আইনজীবী অথবা আপনি কোনো জাজকে নিয়োগ করা, যাতে করে কোনো ট্রাইব্যুনালের মতো করা যায় কিনা, যদি প্রয়োজন হয় সে বিচারের ব্যবস্থাও কিন্তু এগুলো থাকতে হবে। তো সেই বিষয়গুলো আসলে কিন্তু জবাবদিহিতার মধ্যে চলে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার 18 নভেম্বর 2024 সালে একটি স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে। এরকম আরও 11টি কমিশনের একটি কমিশন ছিল স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। বাংলাদেশের ইতিহাসে এবং পাকিস্তানের ইতিহাসে এই ধরনের কোনো কমিশন গঠিত হয়নি। এর আগে ব্রিটিশ সরকারের সময় বোর কমিশন বলে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন বলে একটি কমিশন গঠিত হয়েছিল, এরপরে কিন্তু আর হয়নি। তো এটি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা যে অন্তর্বর্তী সরকার এরকম একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে করে স্বাস্থ্যের সব বিষয়গুলোকে সংস্কার করা যায়। 30শে এপ্রিল 2025 পর্যন্ত এর মেয়াদ ছিল এবং মে মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টটা হস্তান্তর করি। এই রিপোর্টের মধ্যে 32টি সুপারিশ ছিল, মুখ্য সুপারিশ, এবং অনেকগুলো চ্যাপ্টারে বিভক্ত। এই সুপারিশমালার মধ্যে সব বিষয়গুলোই ছিল, ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা ছিল। এর মধ্যে মুখ্য ছিল 32টা সুপারিশ, এবার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আরও বিস্তারিত সুপারিশমালা ছিল। এটার মধ্যে জনস্বাস্থ্য, সাধারণ মানুষের কল্যাণ, ওষুধের বিষয়, অত্যাবশ্যকীয় ওষুধ,
ইমার্জেন্সি, বিশেষ করে ইমার্জেন্সি নেটওয়ার্ক তৈরি করা, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক তৈরি করা এবং সাধারণ মানুষের যাতে করে যে সমস্ত স্বাস্থ্যসেবাগুলো অত্যন্ত ব্যয়বহুল, যেমন ধরুন যে ক্যান্সার, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হার্টের চিকিৎসা, এগুলো যাতে করে সহজভাবে কম মূল্যে তারা করতে পারেন সেগুলো প্রস্তাবনা ছিল প্রাথমিক স্বাস্থ্যসেবাকে, যদিও বাংলাদেশ সরকারের নয়, বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে বলা আছে যে স্বাস্থ্য মৌলিক অধিকার, কিন্তু স্বাস্থ্য মৌলিক অধিকার হলেও এটি আইনি বাধ্যবাধকতা তৈরি করে না। সরকার জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে বাধ্য নন। তাই আমরা প্রস্তাব করেছি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণকে দিতে সরকার বাধ্য থাকবে, এরকম একটি প্রস্তাবনা, আমরা একটা আইনের প্রস্তাবনা করেছি। এটি একটি। আরেকটি, যাতে করে যতগুলো পুরনো আইন ছিল সেগুলোকে আপডেট করা, নতুন করা, ঠিক করা, সময় উপযোগী করা এবং পাশাপাশি বাংলাদেশ হেলথ কমিশন বলে একটি কমিশন তৈরি করা, যেটি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান সময়ে, ভবিষ্যতে যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী হবেন তার কাছে কিন্তু জবাবদিহি করবে। এটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করবে না, যাতে করে স্বাস্থ্য মন্ত্রণালয় বা যারা নির্বাহী বিভাগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তাদের কার্যক্রম এবং রাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশন স্বাস্থ্য সংক্রান্ত তারা কি করছে না করছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেশন ইত্যাদি কারণের জন্য এই কমিশন কাজ করবে এবং একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তাবনা করা আছে। এবং এই 32টা সুপারিশের মধ্যে অন্যতম একটা সুপারিশ হলো ক্যান্সারের চিকিৎসা বা যে সমস্ত কারণে রুগীরা বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, কিভাবে রুগীদের প্রায় আপনি জানেন যে প্রায় $6 বিলিয়ন প্রতি বছর আমাদের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে, সেগুলো কিভাবে বাংলাদেশে রাখা যায়, কিভাবে চেষ্টা করলে সরকারি এবং বেসরকারি খাত, দুই খাত মিলে কিভাবে জনগণকে বাংলাদেশে বিশ্বমানের সেবা দিতে পারে এবং সরকার কিভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ঋণ দিতে পারে, সহজ শর্তে ঋণ দিতে পারে এবং কিভাবে বিভিন্ন যন্ত্রপাতির উপরে, ঔষধের উপরে ট্যাক্স মকুব করতে পারে, এপিআইয়ের উপর ট্যাক্স মকুব করতে পারে, সেই প্রস্তাবনাগুলো কিন্তু দেওয়া ছিল। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে বর্তমানে বাস্তবায়নের অবস্থা কতখানি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু কিছু কাজ করেছেন আমরা শুনেছি, কিন্তু আমরা যেটা প্রস্তাবনা দিয়েছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, কারণ যেহেতু আসলে এটা ইন্টারমিনিস্ট্রিয়াল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য আসলে ইন্টারমিনিস্ট্রিয়াল একটা ইস্যু, স্বাস্থ্য একটি মন্ত্রণালয়ের ইস্যু নয় এখন। সে কারণে এটা আমরা বলেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠিত হবে, যে কমিটি টোটাল রিফর্মটা বাস্তবায়ন করবে, যে সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে, সেটি কিন্তু কার্যত এখন পর্যন্ত হয়নি। স্বাস্থ্য কমিশন গঠন করার প্রস্তাবনা ছিল আমাদের, সেটাও কিন্তু এখন পর্যন্ত গঠিত হয়নি। আমরা কিছু মানুষ একসাথে কাজ করে প্রাথমিক স্বাস্থ্য সেবার যেটা বিনামূল্যে করার জন্য একটি আইনের খসড়া তৈরি করে দিয়েছি এবং এটা কিন্তু মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে, মাননীয় বিশেষ সহকারী উভয়জনের কাছে এটা পৌঁছে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আমরা একটা আইনি কাঠামো, আইনের এক ফ্রেমওয়ার্ক করে দিয়েছি ওটা, তো সেটাও কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হয়নি। তো যেখানে হচ্ছে যে কার্যকরের মাত্রাটা কম, হয়তো কি কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারেনি সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যেটা বিভিন্ন সময়ে শুনেছি সেটা হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু অনেক ব্যাপক দুর্নীতি ছিল, ব্যাপক অনিয়ম ছিল, সেগুলোকে কারেকশন করা, সেগুলো নিয়ে ডাক্তারদের বা চিকিৎসা বিভিন্ন লেভেলের মানুষের যারা কাজ করেন, স্বাস্থ্যসেবা দেন, তাদের কিন্তু প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু হয়নি। এগুলোও কিন্তু তারা এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন, যার কারণে কিন্তু রিফর্মের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। এখানে অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। যে প্রাথমিক স্বাস্থ্যসেবা আপনারা জানলে অবাক হবেন যে গ্রামে গঞ্জে কিন্তু আমাদের গ্রামে ইউনিয়ন পর্যায়ে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র আছে এবং কমিউনিটি হেলথ কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু আপনি শহরে দেখবেন শহরে কিন্তু এই ধরনের কোনো সেবা কাঠামো নেই। আমাদের শহরে কিন্তু এখন অনেক মানুষ, শহরে কিন্তু গ্রামে শহরের রেশিও কিন্তু যদি হিসাব করে দেখেন, যদি এখনও গ্রামে বেশি মানুষ, কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু শহরমুখী।
কিন্তু ইনাদের কারোরই কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা কিন্তু রাষ্ট্র থেকে করা হয়নি। যেটুকু আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছু কিছু সেবা প্রদান করে থাকেন শহর অঞ্চলে, কিন্তু এই শহর অঞ্চলে কিন্তু আর কোনো ধরনের সেবা কিন্তু রাষ্ট্রের গ্রামে যেমন আছে ইউনিয়ন পর্যায়ে, শহরে কিন্তু এরকম নাই। আমরা কিন্তু এর প্রস্তাব দিয়েছি যে শহরেও কিন্তু এই কাঠামো থাকতে হবে। এটা থাকলে ওইটাতে না দেখালে কেউ বড় বড় ইনস্টিটিউশনে আসতে পারবে না। যেমন ধরেন ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আসতেছে, বা অন্যান্য জায়গাতে এনএসিবিডিতে যাচ্ছে, ক্যান্সার হাসপাতালে যাচ্ছে, কথা বলছে যে বিভিন্ন জায়গাতে যে যাচ্ছে, এগুলো কিন্তু মেডিকেল কলেজগুলোতে চলে যাচ্ছে, এগুলো কিন্তু রেফারেল ছাড়া যেতে পারবে না। রেফারেলটা আমরা বলছি এটা বাধ্যতামূলক হবে, এবং প্রাইমারি স্বাস্থ্য সেবার কেন্দ্রে কমপক্ষে 2 জন ডাক্তার থাকবেন, এটা জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে। ওখান থেকে করে কিন্তু এই মানুষগুলো কিন্তু যাবে, কারণ তাহলে কিন্তু স্বাস্থ্যসেবার দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে যারা যাচ্ছেন তারা একটা বিপুল অংশের কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আসার দরকার নেই। তাতে কি হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ একটি মেডিকেল কলেজ, কিন্তু এটি একটি সার্ভিস হসপিটালে রূপান্তরিত হয়ে গেছে। তাতে করে প্রকৃত অর্থে মানে যেভাবে পড়াশোনা বা শিক্ষার যে এটা থাকা দরকার সেটা কিন্তু নাই। তাতে কিন্তু শিক্ষার মান ডিটোরিয়েট করতেছে, মানে যেটা ইফেক্টিভ হওয়া দরকার সেটা হচ্ছে না। এটা কিন্তু বাংলাদেশের সব হসপিটালগুলো কিন্তু সার্ভিস হসপিটালে রূপান্তরিত হয়ে গেছে। এটা মানে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত, মনে করেন ধারণ ক্ষমতার অতিরিক্ত রুগী, ফ্লোরে রুগী, এইসব কারণে কিন্তু প্রকৃত অর্থে একজন রুগী যে সেবাটা পাওয়া দরকার সেটা হচ্ছে না। ধরুন এই রুগীগুলো যদি আমি গাজীপুর মেডিকেল কলেজে থাকতো, যাদের এখানে দরকার নাই, যদি মুগদা মেডিকেল কলেজে থাকে বা হসপিটালে থাকে তাহলে তো অসুবিধা নেই। কিন্তু দেখা যাচ্ছে ওইখানকার বিছানাগুলো খালি পড়ে আছে, সব রুগীগুলো এখানে এসে ভিড় করতেছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটার জন্য আমরা বলেছি ইফেক্টিভ একটা রেফারেল সিস্টেম করা, ইমার্জেন্সি একটি নেটওয়ার্ক করা, ইমার্জেন্সি মেডিসিন নেই। আজকে ধরুন আপনি কোনো একটা জায়গাতে অসুবিধায় পড়ে গেলেন, মধ্যরাতে আপনি ধরুন সাংবাদিক মানুষ, আপনি অফিস থেকে কাজ করে মধ্যরাতে রিক্সা করে আপনি হয়তো বাসার দিকে ফিরছেন, দেখা গেল রাস্তার মধ্যে আপনাকে স্টেপ করলো বা একজন ছিনতাইকারী, আপনি পড়ে গেলেন, কিন্তু নিকটবর্তী কোনো প্রাইভেট ক্লিনিক বা হসপিটাল কিন্তু আপনাকে সেবা দিবে না। বর্তমানে এরকম কোনো আইনি কাঠামো নেই। কিন্তু একজন মানুষ যদি অসুস্থ হয়, সে যেখানেই হবে না কেন ওইখানে সেবাটা পাওয়ার তার অধিকার আছে। রাষ্ট্রের এরকম একটা বাধ্যবাধকতা আমরা চাই, সেরকম একটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে ওই জায়গাটাতে সে মানুষটাকে কিন্তু সেবা দিতে হবে, এবং রাষ্ট্র এই প্রাথমিক সেবার ব্যয় রাষ্ট্র বহন করবে, রাষ্ট্রকে বহন করতে হবে। কারণ হচ্ছে মধ্যরাত এরকম ঘটনা ঘটতে পারে। তার মানে আমরা বলছি একটা ইমার্জেন্সি নেটওয়ার্ক থাকতে হবে, ইমার্জেন্সি রোগীগুলোকে ইমার্জেন্সিভাবে ডিল করতে হবে। যেটা খরচ সহ একটা যাবতীয় ব্যয় বহন করবে সরকার। হ্যাঁ, যদি বেসিক লেভেল হয় সেটা সরকার বহন করবে, যদি অতিরিক্ত পরিমাণ আসে সেটা হয়তো ব্যক্তি বহন করার বিষয় থাকবে। কিন্তু আমাদের যে প্রস্তাবনা যে বাংলাদেশের সকল স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটা স্বাস্থ্য বিমা তৈরি করার মাধ্যমে সকল স্বাস্থ্যসেবার ব্যয় যেন ব্যক্তির উপর না বর্তায়, এবং মনে করেন যার ইনকাম যেরকম সেই ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে সেবাটাকে সবাইকে প্রদান করা, সবাইকে একই মানে সেবা দিতে হবে। যে ঠিক আছে, একজন মানুষ গরিব তার সেবা একরকম হবে, একজন ধনী তার সেবা আরেক রকম হবে, এটা হতে পারবে না। একটা বিষয় ইম্পর্টেন্ট হলো যে আমাদেরকে খেয়াল করতে হবে যারা চিকিৎসক হচ্ছেন বাংলাদেশে, তারা কিন্তু দেখা যাবে কোন স্কুলের ফার্স্ট বয়, তারা দেখা যাচ্ছে মানে কলেজেরও খুব ভালো ছাত্র, মেডিকেল কলেজেরও পড়াশোনা করা মানুষ। এই মানুষগুলো যখন ডাক্তার হয়, তাদেরকে যখন আমি গ্রামে পোস্টিং দিই, রিমোট এলাকাতে পোস্টিং দিই, আমরা সরকারের অন্যান্য কাঠামোতে যারা কাজ করেন তাদেরকে কিন্তু রিমোট এলাকার জন্য আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়, থাকার ব্যবস্থা করা হয়, তাদের ডিফারেন্সিয়াল ফি, বেতন কাঠামো কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একই রকম। তো আপনি একটি লোককে পোস্টিং দিবেন, কিন্তু সে লোকের জন্য যদি আপনি থাকার ব্যবস্থা না করতে পারেন, সে লোকের জন্য যদি আপনি মানে আধুনিক সুযোগ সুবিধা একই জায়গাতে একই উপজেলাতে দেখা যাচ্ছে যে সরকারের একজন অফিসার অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন, আর বাকি অফিসাররা দেখছে যে কোনো রকমের জীবনযাপন করছেন, তখন অনেক মেধাবী একজন মানুষকে ওখানে প্লেসমেন্ট দিবেন, তাকেও কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলোর ব্যবস্থা করে দিতে হবে। যদি না করে দেন তাহলে কিন্তু সে থাকতে চাইবে না, কারণ আধুনিক যুগে আপনি কাউকে তো জোর করে কাজ করাতে পারবেন না, তাকেও পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, পাশাপাশি তাকে দিয়ে কাজও করাতে হবে, দুইটাই করতে হবে। তো সেটা কিন্তু মানে আমাদের প্রস্তাবনার মধ্যে দেওয়া আছে। আমরা বলছি বাংলাদেশ, এই জন্য আমরা বলেছি যে আমাদের যত পুরো স্বাস্থ্য কাঠামোকে আমরা বলেছি যে এটাকে বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন করা, জুডিশিয়াল সার্ভিসের মতো, যাতে করে
এনারা কিন্তু নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন ধরেন যেভাবে চলছে, তখন যেন ডাক্তাররাই যেন সিদ্ধান্তগুলো নিতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়গুলোকে, স্বাস্থ্য দপ্তর বিষয়গুলোকে, এবং বলেছি যে বাংলাদেশকে 8টি অঞ্চলে মানে স্বাস্থ্য ব্যবস্থাকে স্থানীয় কাঠামো গঠন করতে, মানে ডিসেন্ট্রালাইজ করে দিতে পুরো বাংলাদেশটাকে, যাতে করে আপনি দেখেন হিল ট্র্যাক্সের কথা দেখেন, হিল ট্র্যাক্সে কিন্তু অনেক মানুষ থাকেন, তারা কিন্তু মানুষের সংখ্যা কম কিন্তু অনেক ডিস্টেন্সে থাকে। তো তাদের কিন্তু সেবা কাঠামোর জন্য কিন্তু সমতল থেকে গিয়ে হিলের সমস্যা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এটা আমরা বলছি এটি আলাদা স্বাস্থ্য কর্তৃপক্ষ হতে হবে, মানে পার্বত্য চট্টগ্রামের জন্য, বাংলাদেশের সব জায়গার জন্য। প্লাস আমরা কিন্তু আবার বলেছি ঢাকা এবং চট্টগ্রাম যে সমস্ত বড় মেট্রোপলিটন সিটি আছে সেটার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ আলাদা করতে বলেছি আমরা বলছি এগুলো আপনারা করে দেন, করে এর মাধ্যমে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি এই স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে পারবেন। কিন্তু একটি লোককে যদি আপনি সুযোগ সুবিধা কোনো কিছুই না দেন এবং তার কাছ থেকে শুধু যদি প্রাপ্যতা আশা করেন, সে তো আপনাকে দিবে না। আমি আরও একটু বলে রাখতে চাই এখানে আপনাকে, যে আমরা বলি এটা বার্ন আউট বলে একটা শব্দ আছে। মনে করেন একজন চিকিৎসক সকালবেলা 7টার সময় অফিসে গেলেন, 2:30 পর্যন্ত যদি অফিস করেন, তারপর অফিসের পরে যদি উনি বিকালবেলায় চেম্বারে যান, রাত্রেবেলায় চেম্বার করেন, এবং আপনি যদি সারাদিন তার সাইকেলটা দেখেন, দেখবেন যে সে বার্ন আউট হয়ে যাচ্ছে। এবং তারপর যদি আমরা কিন্তু এটাও নির্ধারণ করে দিয়েছি উনি কতজন রুগী দেখতে পারবেন। আমরা বলছি একজন রুগীকে কমপক্ষে 10 মিনিট সময় দিতে হবে, কমপক্ষে দিতে হবে। আমরা বলেছি যে এর বেশি রুগী, একটা নির্দিষ্ট সংখ্যকের বেশি রুগী উনি দেখবেন না। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হলো যে তাহলে এত রুগীগুলো যাবে কোথায়? আমরা বলেছি তাহলে সারা পৃথিবীতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। আপনি যদি কানাডাতে যান, যদি একজন ফ্যামিলি ফিজিশিয়ান যদি রুগী রেফার করে, কার্ডিওলজি দেখতে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ লেগে যায়। তার আগে কিন্তু উনি দেখাইতেই পারেন না। যদি ইমার্জেন্সি হয়, আমরা এই জন্য বলছি ইমার্জেন্সি স্ট্রং করেন, ইমার্জেন্সিতে সে চলে যাবে। আর বাকিরা কিন্তু অপেক্ষা করবে। বাকিদের কিন্তু আজকেই সবাইকে দেখাইতে হবে, আজকে সব সুবিধা করতে হবে, এটার তো প্রয়োজন নাই। তো এগুলো করলেই আপনি কেবলমাত্র একটি কাঙ্ক্ষিত সেবা কাঠামো যেতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। আমরা কিন্তু এই স্বাস্থ্যকর সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার আগে একটি বাংলাদেশে জরিপ করেছি। জরিপ করে আমরা বোঝার চেষ্টা করেছি যে সাধারণ মানুষ আসলে কি জানতে চান, সাধারণ মানুষের কনসার্নটা কোথায়। কনসার্নের মধ্যে কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে এইসব বিষয়গুলো যেমন আছে, মানে ব্যবহারের কথাটা যদি আপনি আলোচনায় নিয়ে আসেন, যে ব্যবহারটা আপনি যদি দেখেন ঢাকা মেডিকেল কলেজে একজন আরপিকে আপনি 200 রুগী দেখাবেন ডেলি, কি করে সম্ভব? একজন হিউম্যানের পক্ষে কি এটা প্র্যাকটিক্যালি সম্ভব কিনা? বাট রবটের পক্ষেও সম্ভব না, কারণ রবট এই সময় দিতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। তাহলে এই সিদ্ধান্তগুলো কিন্তু এটি, কারণ কাঠামোটায় অবাস্তব অবস্থায় চলতেছে। আপনি যখন একটা মানুষকে জোরপূর্বক তাকে দিয়ে অতিরিক্ত কাজ করানোর চেষ্টা করবেন, তাহলে সে স্বভাবতই তার আচার আচরণের কিন্তু প্রভাব ফেলবে। যদি আচার আচরণের প্রভাব ফেলে, আমরা বলেছি কমিউনিকেশন স্কিল ও নন স্কিল বাড়ানোর জন্য, যদি সমস্যা থেকে থাকে সমস্যা তো কারেকশন করতে হবে। কিন্তু এটা বাস্তব নয় যে আচরণের জন্য রোগীরা বাইরে চলে যাচ্ছে, এটা বাস্তব না। কারণ অনেক টাকা, পকেটের টাকা খরচ করে বিদেশে যেতে হয়, শুধু আচরণের জন্য একজন মানুষ বিদেশে চলে যাবে, এটা একেবারেই বাস্তবসম্মত নয়। তাহলে যেই টাকাগুলো, যে কারণ হচ্ছে যে বিদেশে চিকিৎসার জন্য কিন্তু প্রচুর টাকা লাগে। আপনি যদি বিদেশি ফরেন কারেন্সি ব্যবহার করেন, ফরেন কারেন্সি কিন্তু অনেক, 6,000 কোটি টাকা কিন্তু, $6 বিলিয়ন কিন্তু চারটিখানি কথা না। এবং এখানে কিন্তু 0.3% পিপল প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, বাড়িঘর বিক্রি করে দিচ্ছে, শুধুমাত্র ব্যবহারের জন্য নয়। তার মানে এখানে আরও কিছু কিছু কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ আমি যদি ক্যান্সারের চিকিৎসার কথা বলি, বাংলাদেশে আপনি যদি ক্যান্সারের চিকিৎসার কথা দেখেন, আমাদের প্রয়োজন বাংলাদেশে 190টা মেশিন মিনিমাম, আমাদের আছে 20টা। তাহলে এই রোগীগুলো কোথায় যাবে, কোথায় চিকিৎসা নেবে? সরকারের পক্ষে মেশিন কিনে দেওয়া সম্ভব না, কারণ সরকারের মেশিনের অনেক দাম। কিন্তু তাহলে সরকারকে বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে, যে আপনারা করেন, আমরা আপনাদেরকে হেল্প করব, আমি হয়তো জমি দিব, আমি হয়তো টাকা দিব, আপনাকে লোন দিব, আপনি করেন। কারণ এই রোগীগুলোর সেবা তো দিতে হবে বাংলাদেশ সরকার। যদি বাংলাদেশে প্রাইভেট সেক্টরও যদি ইনভেস্ট করে, তাহলে কিন্তু ওই রোগীগুলোকে দেশের বাইরে যেতে হচ্ছে না, ফরেন কারেন্সি দেশের বাইরে যাচ্ছে না। তো সেইখানে এই জায়গাগুলোতে আমাদের আসলে গুরুত্ব না দিলে, আপনি শুধুমাত্র এক কেন্দ্রিক চিন্তা থেকে আপনি কোনো সমাধান খুঁজে পাবেন না। কারণ আপনি যদি দেখেন যে মানুষটা পড়াশোনায় যোগ্যতায় সেরা, সেই মানুষটাকে যদি আপনি রাষ্ট্র যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারে,
রাষ্ট্র কি তাকে বাধ্য করতে পারে? পৃথিবীতে কোনো মেধাবী মানুষকে কি বাধ্য করে কেউ কোনো কাজ করাতে পেরেছে? পারে নাই। তার মানে তাকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। চিকিৎসক এবং জনগণের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করে দিতে হবে। এই সম্পর্কে সরকারের অনেক বড় ভূমিকা পালন করার আছে।